এর দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। আজকের টপিকটি হচ্ছে মূলত মুডস অফ অ্যাডপশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল নিয়ে। মুডস অফ অ্যাডপশন মানে হচ্ছে একটা কনস্টিটিউশন বিভিন্ন দেশে ঠিক কীভাবে প্রবর্তিত হয়েছে, কিভাবে এসেছে, কোন প্রসেস ফলো করা হয়েছে এটি শুরু করতে মূলত এই বিষয়টা ইনক্লুডেড। আর কনস্টিটিউশনাল ল হচ্ছে কনস্টিটিউশনের সাথে সম্পর্কিত একটি বিষয়। তো এই ব্যাপারে মূলত আজকের ক্লাসটি আলোচনা করছি। Constitutional law is a body of law which defines the role, powers and structure of different entities. অর্থাৎ কনস্টিটিউশনাল ল হচ্ছে যে কিছু লয়ের অভ্যন্তরীণ কিছু মূলনীতি, কিছু প্রিন্সিপালস, এগুলোর সমষ্টি, যেটার মাধ্যমে কনস্টিটিউশনের ভূমিকা বা রোল, পাওয়ার, কনস্টিটিউশনে বিভিন্ন এন্টাইটিসকে বা বিভিন্ন বিভাগকে বিভিন্ন পাওয়ার দেওয়া হয়েছে, যেমন ক্যাবিনেট, মন্ত্রিসভার নির্বাচন, লেজিসলেটিভ বডি, তারপর হচ্ছে এক্সিকিউটিভ বডি, জুডিশিয়াল বডি, অর্থাৎ হচ্ছে সংসদ ব্যবস্থাপনা, তারপর হচ্ছে আমাদের জুডিশিয়ারি ঠিক কিভাবে কোন পাওয়ারগুলো এক্সারসাইজ করতে পারে, কি ভ্যালিড, কি ভয়েড মানে কি বৈধ কনস্টিটিউশনের মাধ্যমে, কি অবৈধ, এই সকল জিনিসগুলো আলোচনা করা হয়েছে। অ্যান্ড স্ট্রাকচার অফ ডিফারেন্ট এন্টাইটিস, বিভিন্ন এন্টাইটি রয়েছে, যেমন হচ্ছে যে তিনটা পার্ট আছে একটা রাষ্ট্রের, সেটা হচ্ছে যে তিনটা বিভাগ। প্রথমত হচ্ছে লেজিসলেটিভ বডি, তারপর সেকেন্ড হচ্ছে এক্সিকিউটিভ বডি, থার্ড হচ্ছে জুডিশিয়াল বডি। তো এই তিনটা আলাদা আলাদা বিভাগের কি কি দায়িত্ব বা কি গঠন, স্ট্রাকচার, এই বিষয়ে মূলত আলোচনা করা হয়েছে। যেমন লেজিসলেচার মানে হচ্ছে পার্লামেন্ট, আমাদের সংসদ, এক্সিকিউটিভ মানে হচ্ছে আমাদের মন্ত্রিসভা, জুডিশিয়ারি মানে হচ্ছে আইন আদালত, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্টগুলো। তো এই সকল বিষয়ের বিভিন্ন স্ট্রাকচার বা গঠন, এদের ক্ষমতা, এদের ভূমিকা কী থাকবে, এই সকল বিষয় কনস্টিটিউশনাল লতে আলোচনা করা হয়েছে। সেই সাথে বেসিক রাইটস অফ সিটিজেন মানে আমাদের রাষ্ট্রের নাগরিকদের সাধারণ বা মৌলিক কী কী অধিকার আছে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। ইট ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বাই হুইচ দ্য গভর্নমেন্ট এক্সারসাইজেস ইটস অথরিটি। মানে হচ্ছে এখানে কনস্টিটিউশনাল ল মূলত এই সকল বিষয় নিয়ে ডিল করে যেগুলো গভর্নমেন্ট এক্সারসাইজ করে থাকে, যে মৌলিক মূলনীতিগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। যেমন হচ্ছে এই গভর্নমেন্টের নির্বাচন কি পদ্ধতিতে হবে, সংসদে মিনিস্টার অফ পার্লামেন্টের নির্বাচন কিভাবে হবে, এই গভর্নমেন্ট যদি কোনো আইন পাস করতে চায় তা সংসদে কিভাবে উপস্থাপন করবে, কত মেজরিটিতে ভোট হবে, এই সকল মৌলিক বিষয়গুলো, বা এই গভর্নমেন্ট নাগরিকদেরকে কোন কোন সুবিধা দিতে বাধ্য, ফান্ডামেন্টাল রাইটসগুলো কী কী, এই সকল যাবতীয় বিষয় নিয়ে হচ্ছে কনস্টিটিউশনাল ল ডিল করে থাকে। কনস্টিটিউশনাল প্রিন্সিপালস ইম্পোজেস লিমিটস অন হোয়াট দ্য গভর্নমেন্ট ক্যান ডু। কনস্টিটিউশনাল যে মূলনীতিগুলো আছে এগুলো একটা লিমিটেশন সেট করে দেয় যে গভর্নমেন্ট কী করতে পারবে এবং কি করতে পারবে না সে সকল বিষয় নিয়ে। যেমন হচ্ছে গভর্নমেন্ট চাইলে যখন তখন যে কাউকে অবৈধভাবে অ্যারেস্ট করতে পারবে না, এর এগেনস্টে রিট আছে। আমরা আর্টিকেল 102-তে দেখব 5 ধরনের রিট আছে। তো এই রিটটাকে মূলত বলা হয় রিট অফ হ্যাবিয়াস কর্পাস। তো সাচ এস প্রহিবিট দ্য অ্যারেস্ট অফ এন ইন্ডিভিজুয়াল উইদাউট সাফিসিয়েন্ট কজ, অর্থাৎ যথেষ্ট কারণ বাদে বা যথেষ্ট কারণ ছাড়া কেউকে যদি অ্যারেস্ট করা হয় সেটাকে প্রহিবিটেড বা সেটাকে বাদ করা হয়েছে, বা সেটা হচ্ছে আইনত নিষেধ কোন একটা বিষয়, যেমনটা বলেছি রিট অফ হ্যাবিয়াস কর্পাস। তো এই সকল বিষয়গুলো মূলত কনস্টিটিউশনাল ল এর অংশ। রিলেশন বিটুইন কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল। কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল লর মধ্যে সম্পর্কটা কি, বা এদের মধ্যে এটা দুটাই কি একই বিষয় বোঝায় কি না, বা এই দুটার মধ্যে যদি কোনো ব্যবধান থাকে আসলে ব্যবধানটা কি, এটা নিয়ে।
তো স্ট্রিক্ট সেন্সে যদি বলতে যাই বা ন্যারো সেন্স বা সংকীর্ণ ধারণা অনুযায়ী যদি জাজমেন্ট করতে যাই, তবে বলতে পারি যে কনস্টিটিউশনাল ল মিনস অ্যান্ড ইনক্লুডস দোজ প্রভিশনস অফ কনস্টিটিউশন হুইচ আর এনফোর্সেবল বাই দ্য কোর্ট। কোর্ট বা আইন আদালত দ্বারা যেটা এনফোর্সেবল হবে এমন কিছু বিষয়কে বলা হয় কনস্টিটিউশনাল ল। যেমন হচ্ছে কাউকে যে অবৈধভাবে যে উইদাউট এনি রিজন কাউকে যে অ্যারেস্ট করা হলো তার এগেনস্টে হচ্ছে হাইকোর্ট ডিভিশনে রিট অফ হ্যাবিয়াস কর্পাস দায়ের করা যায়। তো আদালত তখন ওই বিষয়টা নিয়ে ডিল করে এবং ওই বিষয়টা মূলত আদালতের মাধ্যমে ডিসিশন আসে যে এটা কি আসলে বৈধ অ্যারেস্ট ছিল নাকি অবৈধ অ্যারেস্ট ছিল। তো এই ধারণা মতে এটা খুব স্ট্রিক্ট সেন্সে যদি ফেলি তাহলে আইন দ্বারা যেটা বা আদালত দ্বারা যেটা প্রয়োগযোগ্য বা কার্যকরযোগ্য সেটাই হচ্ছে যে কনস্টিটিউশনাল ল। এবং আমি যদি ওয়াইডার সেন্সে চিন্তা করতে চাই বা খুব বিস্তৃত মনোভাব নিয়ে যদি আমি চিন্তা করতে চাই তাহলে কনস্টিটিউশনাল লয়ের অভ্যন্তরে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে অল দ্য রুলস প্রভিশনস অফ কনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ আদার রিলেটেড প্রিন্সিপালস। যেমন হচ্ছে কনস্টিটিউশনে উল্লেখিত বিভিন্ন অনুচ্ছেদ, বিভিন্ন প্রভিশন যেগুলো রুল নিয়ে ডিল করে বা বিভিন্ন প্রিন্সিপাল মূলনীতি নিয়ে ডিল করে বা ডকট্রিনস। কনস্টিটিউশনের আন্ডারে অনেকগুলো ডকট্রিন আছে যেগুলো মানা হয়, হুইচ আর নেসেসারি টু ইন্টারপ্রিট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কনস্টিটিউশন। এই সকল জিনিস যেমন রুলস, প্রিন্সিপালস, ডকট্রিন এগুলো একটা কনস্টিটিউশনকে বিশ্লেষণ করতে এবং একে বিশ্লেষণাত্মক একটা ভাব দিতে বা ইন্টারপ্রিটেশন যেটাকে বলে এর জন্য খুব বেশি নেসেসারি। তো ওয়াইডার সেন্সে যদি আমি দেখতে চাই কনস্টিটিউশনাল লয়ের অভ্যন্তরে এতগুলো জিনিস আসে যে রুলস, ডকট্রিনস, প্রিন্সিপালস যেগুলা কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করতে অনেক বেশি হেল্পফুল। তো তাহলে আমি পুরোপুরি ইনক্লুড করে একটা ধারণা আনতে পারি, সেটা হচ্ছে সো কনস্টিটিউশনাল ল মিনস কনস্টিটিউশন অফ স্টেট প্লাস অল আদার রিলেটেড প্রিন্সিপালস অর ডকট্রিনস। তাহলে কনস্টিটিউশনাল ল মানে আমি বলতে পারি যে কনস্টিটিউশন দেশের যে সংবিধানটা আছে সেটা এবং এর সাথে ইনক্লুড হবে যাবতীয় যত আইনত প্রিন্সিপাল আছে বা মৌলিক বিষয় আছে, যেমন হচ্ছে রুল অফ ল মানে আইনের শাসন বা সেপারেশন অফ পাওয়ার, যে তিনটা বডির কথা বললাম লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এই তিনটা বডির সেপারেশনটা একটার কাজকে ইনফ্লুয়েন্স করবে না, একটার অভ্যন্তরে মাথা ঘামাবে না। যেমনটা এবছর একটা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ এসেছে যে জুডিশিয়ারি এবছরই বলতে গেলে আসলে সম্পূর্ণভাবে সেপারেশন হয়েছে, যে জিনিসটা আমরা মাসদার হোসেন কেসের প্রতিফলনটা দেখতে পেয়েছি। তো এই বিষয়ে সামনে ডিসকাশন হবে। তো কনস্টিটিউশনাল ল এবং কনস্টিটিউশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা ঠিক এই জায়গায়। কনস্টিটিউশন আর কনস্টিটিউশনাল ল হচ্ছে বিস্তৃত বিষয়, যেখানে হচ্ছে কনস্টিটিউশনের বাইরেও কিছু মৌলিক বিষয় যেমন রুল অফ ল বা এরকম বিভিন্ন ডকট্রিন, প্রিন্সিপাল ইনক্লুড হয়। হচ্ছে মুডস অফ অ্যাডপশন অফ কনস্টিটিউশন। আমরা এই সংবিধানকে কিভাবে অ্যাডপ্ট করব বা কিভাবে আমাদের দেশে বা বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে আসলে কোন পদ্ধতিতে কোন মুডে এটাকে অ্যাডপ্ট করেছে বা এনেছে, তো এই বিষয়টা নিয়ে জানবো। তো কনস্টিটিউশনকে মূলত চারভাবে আনা যায় বা চার ধরনের মুডস আছে প্রয়োগ করার কনস্টিটিউশন। তো প্রথমে হচ্ছে বাই গ্র্যান্ট অর্থাৎ অনুমোদনের মাধ্যমে। হোয়েন দ্য কনস্টিটিউশন ইজ অ্যাডপ্টেড বাই দ্য সিঙ্গেল উইল অফ দ্য রুলার। যখন কোনো কনস্টিটিউশন হচ্ছে যে কোনো আইনের মানে কোনো দেশের শাসক দ্বারা তার সিঙ্গেল উইল মানে তার নিজের ইচ্ছা, একজনের ইচ্ছা দ্বারাই আসে, তখন ওই কনস্টিটিউশনটাকে বলা হয় অনুমোদন বা বাই গ্র্যান্ট এসেছে। যেমন হচ্ছে একনায়কতন্ত্র বিষয়টি আর কি, যেমন অনেক দেশে মোনার্কি আছে, রাজতন্ত্র, অনেক দেশে একনায়কতন্ত্র আছে। ঠিক কনস্টিটিউশন অফ জাপান মেড বাই নেপোলিয়ন, জাপানের কনস্টিটিউশন যেটা ওটা নেপোলিয়নের সিঙ্গেল উইলের মাধ্যমে এসেছে বা একক ইচ্ছা দ্বারা।
তারপর হচ্ছে প্রোক্লেমেশন মেড বাই মার্শাল ল ডিকটেটরস। মার্শাল ল বা আর্মি শাসনে যে ডিকটেটরসরা থাকে ওনাদের সিঙ্গেল উইলের মাধ্যমেই মূলত হচ্ছে যে একটা কনস্টিটিউশন আসে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখা যায় বিভিন্ন প্রোক্লেমেশন এসেছিল, বিভিন্ন অধ্যাদেশ, যেমন 1975 থেকে 1978 কিংবা 1982 থেকে 86 পর্যন্ত ওই সময়কালে যত প্রোক্লেমেশন এসেছে সেগুলোকে ধরা হয় বাই গ্র্যান্ড এসেছে। তারপর দ্বিতীয়ত হচ্ছে বাই ডেলিবারেট ক্রিয়েশন, মানে হচ্ছে বারবার ধাপে 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 একটা রূপ পরিবর্তনের মাধ্যমে, যেমন যেটা লং টাইম ধরে চলছে এমন কিছু, যেমন লং ডিসকাশন বা বিভিন্ন ডিবেটের মাধ্যমে। যেমন হচ্ছে হোয়েন কনস্টিটিউশন ইজ অ্যাডপ্টেড বাই পার্লামেন্ট আফটার লং ডিসকাশন অ্যান্ড ডিবেট। যখন কনস্টিটিউশনটা পার্লামেন্টে খুব লম্বা একটা ডিসকাশন, তর্ক বিতর্ক কিংবা আলোচনার মাধ্যমে আসে, তখন বলা হয় এটা ডেলিবারেট ক্রিয়েশনের মাধ্যমে এসেছে। যেমন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ওয়াজ অ্যাডপ্টেড ইন 1972। বাংলাদেশের যে কনস্টিটিউশনটা এসেছে এটা ইতিহাসটা যদি দেখি এটা অনেকবার ডিবেটের মাধ্যমে, অনেকগুলো ডিসকাশনের মাধ্যমে এসেছে। তৃতীয়ত হচ্ছে বাই রেভুলেশন, মানে হচ্ছে প্রবর্তনের মাধ্যমে। দিস অকার্স হোয়েন পিপল বিকামস ডিসস্যাটিসফাইড উইথ দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট। রেভুলেশন বা বিপ্লব কখন হয়? যখন হচ্ছে যে মানুষজন অসন্তুষ্ট হয় তাদের বর্তমান গভর্নমেন্ট বা এক্সিস্টিং গভর্নমেন্টের উপর, অ্যান্ড ওভারথ্রো দ্য গভর্নমেন্ট আনকনস্টিটিউশনালি, অ্যান্ড ওই গভর্নমেন্টকে অসাংবিধানিক উপায়ে ওভারথ্রো বা হচ্ছে সরিয়ে দেয়, অ্যান্ড স্টাবলিশ আ রেভলিউশনারি গভর্নমেন্ট, এবং তারা সেই জায়গায় ওই গভর্নমেন্টকে হটিয়ে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট ফর্ম করে। এই অবস্থাকে বলা হয় বিপ্লবের অবস্থা। তো দ্য কনস্টিটিউশন হুইচ ইজ মেড বাই দিস রেভলিউশনারি গভর্নমেন্ট ইজ অ্যাডপ্টেড বাই রেভলিউশন, মানে যে কনস্টিটিউশনটা ঠিক এই সময়কালে আসে বিপ্লবের মাধ্যমে সেটাকে বলা হয় রেভলিউশনারি কনস্টিটিউশন বা বিপ্লবী একটা সংবিধান। যেমন বাংলাদেশের কনস্টিটিউশনের হিস্ট্রিও যদি আমরা দেখতে চাই তবে দেখতে পারি যে মানে এটাও ঠিক একটা বিপ্লবের মাধ্যমে এসেছে, একটা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। যে তৎকালীন শাসন ব্যবস্থাটা ছিল ওইটাকে হটিয়ে দিয়ে নতুন একটা ব্যবস্থা এসেছে। তো বাংলাদেশের সংবিধানটা মূলত ডেলিবারেট ক্রিয়েশনের মাধ্যমেও হয়েছে, সেই সাথে হচ্ছে রেগুলেশনের মাধ্যমেও হয়েছে। চতুর্থ হচ্ছে বাই ইভলিউশন, মানে বিবর্তনের মাধ্যমে। কনস্টিটিউশন হুইচ ইজ স্টাবলিশড অ্যান্ড ডেভেলপড গ্র্যাজুয়ালি অর স্লোলি। যে কনস্টিটিউশনটা স্টাবলিশ হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে খুবই স্লোলি এবং গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে বা ধাপে ধাপে, উইথ দ্য কোর্স অফ টাইম, সময়ের সাথে ধীরে ধীরে কিংবা আস্তে আস্তে যেটা প্রবর্তিত হয়েছে সেটা, যেমন আনরিটেন কনস্টিটিউশন যেগুলো হয়েছে সেগুলোকে বলা হয় বাই ইভলিউশনের মাধ্যমে হয়েছে বা বিবর্তনের মাধ্যমে। যেমন অলিখিত সংবিধান যেগুলো আছে এগুলো আমরা দেখেছি যে মূলত এগুলো প্রেসিডেন্ট থেকে আসে। প্রেসিডেন্ট মানে হচ্ছে যে প্রাচীন কিছু রীতিনীতি যেটা অনেক বহুকাল ধরে চলে আসছে কোনো একটা দেশে, এমনটা নিয়ম, এমনটা রীতি অনুযায়ী হয়ে আসছে, এমন কোনো বিষয়কে প্রেসিডেন্ট বলা হয়। তো প্রেসিডেন্টটা মূলত তাদের অলিখিত থাকে এবং এটাই মূলত তাদের আনরিটেন কনস্টিটিউশনকে ফর্ম করে। তো এই যেটা আনরিটেন কনস্টিটিউশনের বিষয়, এটা ইভলিউশন বা একটা লম্বা সময় ধরে বাই দ্য কোর্স অফ টাইম এটা চলে আসছে। তাই এটা এভাবে যে কনস্টিটিউশনটা আসে এটাকে বলা হয় বাই ইভলিউশন। তো আমি আজকে খুব শর্টই একটা ক্লাস ইনক্লুড করেছি খুব অসুস্থতার কারণে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ক্লাস যেগুলো কনক্লুড হয় আপনারা আমাকে আমার ফ্লস বা আমার কী ভুল হচ্ছে বা আমার আর কীভাবে বেটার করা যায় এটা একটু জানাবেন, আর কমেন্ট করতে পারেন যদি আপনাদের কোনো মতামত থাকে কিংবা কোনো হেল্পের প্রয়োজন হতে পারে। আমি আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। এবং আমার ক্লাসগুলো আপনারা যারা করছেন আপনারা আমি যেভাবে বলছি বাংলায় চাইলে বাংলায় ওভাবে নোট করে ফেলতে পারেন, এবং ইংলিশে আমার স্লাইডটা যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে পারেন কিংবা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন।
থ্যাংক ইউ।